স্যার, প্রশ্ন তো ছিল রসায়নের ব্যাপারে, কিন্তু আজকে পদার্থ নাকি কি ছিল আমার তো মনে নাই। আজকে তো পদার্থই হবে, কিন্তু তোমার পদার্থের একটা কোশ্চেন ছিল, আমরা বলছিলাম, তোমার মনে আছে কিনা? ও হ্যাঁ, মনে আসছে স্যার। কি বলো রুট দেখে। টু কিভাবে আসছিল? রুট টু আর কিভাবে আসছিল, কথা তো তাই, সেটা মনে আছে না? জি স্যার। জি স্যার, জি স্যার, আমরা এটাকে সলভ করার ট্রাই করব, বাকি কাজগুলো একটু পরে করব। তো যাক, বাকি সবাই মোটামুটি ভালো আছো? এখন যাক, সবার সুস্বাস্থ্য কামনা করি, আসলে আমরা ক্লাসটাকে শুরু করি। আর এর মধ্যে যারা জয়েন করবার, জয়েন করে ফেলবে। আমার যেগুলো ইয়ে দেওয়ার কথা আমি দিয়ে দিয়েছি, বাকিগুলো দু একটা আগে দিয়েছি, এরা ওয়েটিং রুমে আছে, এখন দেখি কি হচ্ছে। হ্যাঁ, তো রাবিয়া কিছু বলবা? স্যার, একটা প্রশ্ন ছিল আর কি। জি বাবা, বলো। কালকে আপনি কোন সাবজেক্টে করছেন, ক্লাস করাইছেন আর কি? কালকে কেমিস্ট্রি করাইছি, আজকে ফিজিক্স করাবো। রুটিনটা তোমাদের কাছে নাই কি? আহ, ছিল তো স্যার, এখন আচ্ছা, আমি আপনি আরেকবার দিলে ভালো আচ্ছা, হতো। রুটিনটা আমি আর একবার গ্রুপে দিয়ে দিব। আর অসুবিধা নাই, তাহলে তার কারো কোনো কথা নাই। আমরা একটু কেমিস্ট্রিটা তো কালকে করছি, আজকে ফিজিক্সটা করি। ফিজিক্সের কিছু কাজ আছে, এই কাজগুলো অবশ্য তোমাদেরকে একটু জানা দরকার। তো ঠিক আছে, আমরা একটু ডিসপ্লেটাতে শেয়ার করে দেখি। এখন আমাদের মাঝে যারা জয়েন করছে, জয়েন করে ফেলছে। আর যারা জয়েন করার, এরা জয়েন করে ফেলবে, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা একটু আমাদের মতো শুরু করতে পারি। তাহলে তোমরা একটু দেখো, ডিসপ্লে দেখা যায় কিনা, একটু দেখো তো বাবা। তামিম সাহেব, ডিসপ্লে দেখা যায়? জি স্যার। আচ্ছা, ডিসপ্লে দেখা যায়, গুড। আমরা দূরত্ব সরণ পর্যন্ত করেছিলাম, দ্রুতি বেগ পর্যন্ত পড়েছিলাম, মনে আছে কিনা তোমাদের? আমি একটু চশমাটা পরি বাবা, না পড়লে আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। এবার আমরা একটা বিষয় জানার চেষ্টা করি। দ্রুতি বেগ পর্যন্ত আমরা শিখছিলাম। তারপরে হচ্ছে আমরা দ্রুতি কাকে বলছিলাম, তোমাদের মধ্যে কেউ বলতে পারবা? তামিম সাহেব বলতে পারবা? একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। হ্যাঁ বাবা, হুমায়রা সিদ্দিকা বলতে পারবা বাবা? একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, গুড। কি সুন্দর, ভালো, কোনো সমস্যা নেই, আমরা শিখছি আলহামদুলিল্লাহ। আমরা একটু তারপরে কাজটা শুরু করি। আর বেগ বলছিলাম যে স্মরণের পরিবর্তনের হার, না একক সময়ে যে স্মরণের পরিবর্তন, সেটা হলো কি ছিল আমাদের? বেগ। বেগ। ব্যাক হচ্ছে সময়ের সাথে সরানোর পরিবর্তনের হার। সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। তাহলে এই যে স্মরণ ভাই আমরা শিখছিলাম হলো সময়, গুড। আর দ্রুতি শিখছিলাম হচ্ছে কি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে দূরত্ব বাই সময়। আচ্ছা, আপাতত এইটা আমরা শিখছিলাম। তোমরা একটু একটা জিনিস আমাকে একটু ইনশিওর করো তো, যে স্মরণ আর দূরত্ব, এই দুটা জিনিস আমরা ঠিকঠাক বুঝতে পারছি কিনা? জি স্যার। আমরা ঠিক, যে স্যার সরণ বলে। আর দূরত্ব সরণ আর দূরত্ব একই রকম মানে? স্মরণ দূরত্ব তো একই রকম নয় স্যার। আমরা বলছিলাম এটাকে আঁকাঝোঁকা করছো বাবা, একটু আঁকাঝোঁকাটাকে বন্ধ করতে হবে। আচ্ছা, স্মরণ আর দূরত্ব একই না আমরা বলছিলাম। আমি স্যার কি বলছিলাম, যে এরকম বলছিলাম, মোহাম্মদ আলী, একটু আঁকাঝোঁকা বন্ধ করতে হবে বাবা। স্মরণ বলছিলাম আর দূরত্ব কি বলছিলাম? স্মরণ বলছিলাম যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ফ্রিকোয়েন্সি। বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই দিক দিয়ে এখানে আসে, তাহলে এই যে আদি অবস্থান আর শেষ অবস্থান, এর সরলরৈখিক দূরত্বের নাম বলছিলাম স্মরণ। আর মোট অতিক্রান্ত পথকে বলছিলাম হলো দূরত্ব। তাহলে যেহেতু স্মরণের একটা নির্দিষ্ট দিক আছে, আদি অবস্থান আর শেষ অবস্থান, কিন্তু দূরত্বের এরকম দিক নাই। যেহেতু দূরত্বের দিক নাই, সেহেতু দূরত্ব স্কেলার রাশি। যেহেতু স্মরণের দিক আছে, স্মরণ ভেক্টর রাশি, আমরা এই পর্যন্ত বলেছিলাম। এখন আমরা একটু অন্য কাজে যাই, কাজটা একটু দেখো, লক্ষ্য করো।
তো আমরা আজকে যেটা শিখবো সেটা একটু তোমাদেরকে বলে নেই। আমরা ক্লাসটা এখনো শুরু করিনি আর কি, ক্লাসটা শুরু করব। এই যে ত্বরণ আর মন্দন যে আছে, আমরা এখান থেকে আজকে শুরু করব। তো আমরা এখান থেকে শুরু করি। আর এখন যে অনেকে লেখালেখি করছো চ্যাট বক্সে, আপাতত লেখালেখিটা বন্ধ করো, আমরা আমাদের ক্লাসটাকে শুরু করি। ক্লাসটাকে শুরু করতে পারলে আমাদের জন্য ইজি হবে, একটু সময় লাগবে আজকে। হ্যাঁ, শুরু করি। আমরা এরকম একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু লক্ষ্য করো তো। যে আমরা বলেছিলাম যে বৃত্তাকার পথে যদি পূর্ণ পাক ঘুরে, আমরা নোটিশ বোর্ডে এরকম লিখছিলাম, ভালো করে লক্ষ্য করো, যে পূর্ণ পাক ঘুরলে, পূর্ণ পাক হইলে স্মরণের নাম শূন্য হবে। স্মরণ, স্মরণকে বলছিলাম হলো স্মরণ হবে শূন্য। তারপরে আমরা বলছিলাম পূর্ণ পাকের জন্য যখন স্মরণ শূন্য বলছিলাম, আমরা এরকম বলছিলাম যে 1/4 অংশ, 2/3 অংশ, কিংবা 1/3 অংশ, এইরকম যদি থাকে তাহলে স্মরণের মান হবে √2r। তারপরে আমরা আবার বলছিলাম যদি হাফ পাক ঘোরে তাহলে সেই ক্ষেত্রে স্মরণ হবে কি বৃত্তের ব্যাস, এরকম বলছিলাম। তারপরে আমরা বলছিলাম যে পূর্ণ পাক হলো স্মরণ, এটা হবে। আমাদের তামিম সাহেবের কোশ্চেন ছিল, স্যার 1/4 অংশ কিংবা 2/3 অংশ কিংবা 1/3 অংশ এরকম যদি হয় স্মরণ √2r হবে, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি বা এটা কিভাবে করতে পারি। আমি তামিম সাহেবকে বলছিলাম যে আমি এটা তোমাদেরকে হেল্প করব, একটু সময় লাগবে, একটু সবাইকে হেল্প করতে হবে। এখন দেখো, একটা ব্যক্তি বা বস্তু তো বৃত্তাকার পথে, মনে করলাম এই বিন্দু থেকে সে যাওয়া শুরু করবে, একটু আমি এটা চেঞ্জ করে নিই, লাল কালি নিই। এই বিন্দু থেকে যাওয়া শুরু করবে, তাহলে এইটা হলো বৃত্তের আমাদের কেন্দ্র, আর এইটা হলো তাহলে, দেখো এখন একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করো, আমরা কোন পথে ঘোরার কথা বলছি? বৃত্তাকার পথে। কোন পথে? বৃত্তাকার পথে। বৃত্তাকার পথে। আমরা যেহেতু বলছি এই ব্যক্তিটা বৃত্তাকার পথে ঘুরবে, তো বৃত্তাকার পথে যদি ঘুরে কোনো বস্তু এই অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে যে কোনো একদিকে আসলো, ধরলাম এই অবস্থানে আসছে, এটা এ অবস্থান, আর এটাকে ধরলাম আমরা বি অবস্থান, ধরলাম আমরা আমাদের মতো, তাহলে এটা হলো কি অবস্থান? এ অবস্থান, আর এটা হলো বি অবস্থান। এই পথে বস্তুটা ঘুরছে, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে আমরা স্মরণের সংজ্ঞা কি পড়ছিলাম? তোমাদের মনে আছে কিনা? স্মরণের সংজ্ঞা পড়ছিলাম হলো আদি অবস্থান, আদি অবস্থান ও শেষ অবস্থান। শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, আমরা এটা পড়ছিলাম। স্মরণের সংজ্ঞা পড়ছিলাম কোন বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থান সরলরৈখিক দূরত্ব। তাহলে যেহেতু বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে, তাহলে এইখান থেকে এইটা আসলে এই জায়গাটা বৃত্তের পরিধির মতো হবে। তাহলে বৃত্তাকার স্মরণ তো কোনো সময় বৃত্তের পরিধি হইতে পারে না। 2 নম্বর ঘটনাটা হলো কি হতে পারে না? স্মরণ পরিধির মতো করে যেতে পারে না। স্মরণ পরিধির মতো যেতে পারে না। কেন পারে না? স্মরণের সংজ্ঞাতে পড়ছিলাম কি দূরত্ব? সরলরৈখিক দূরত্ব। আর পরিধি বরাবর যাইতে গেলে তো রাউন্ড আকারে যাইতে হবে। তাহলে স্মরণ কোনো সময় কি যেতে পারে না? পরিধির মতো করে যেতে পারে না। কিভাবে যায়? এটা সরল রৈখিক ভাবে যায়, সরল রৈখিক ভাবে যায়, সরল রৈখিক ভাবে যায়। এখন একটা জিনিস তামিম সাহেব লক্ষ্য করো, বা সবাই তোমরা যারা যারা আছো লক্ষ্য করো, এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের এটা এক অংশ, তাহলে 4/1 ভাগ, সরি এই যে 4/1 ভাগ, এটা তাহলে কত? 4/1 ভাগ। তাহলে একটা ব্যক্তি এই জায়গা থেকে যাত্রা শুরু করে এসে এখানে দাঁড়াইছে, তাহলে এটা হলো তার আদি অবস্থান, আর এটা কি অবস্থান? শেষ অবস্থান। কি অবস্থান? এটা আদি অবস্থান, এটা শেষ অবস্থান। এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এই জায়গাটা বৃত্তের ব্যাসার্ধ কিনা? তাহলে এই জায়গাটাও বৃত্তের ব্যাসার্ধ কিনা? তো বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তাহলে এখন আমরা বলছিলাম কি এই আদি অবস্থান আর শেষ অবস্থান এইটা সরলরৈখিক দূরত্বের নাম হবে কি? সরণ। অর্থাৎ সরণটা হবে এবি। তাহলে এবি নাম হবে সরণ। এটাকে যদি এই জায়গাটা বৃত্তের ব্যাসার্ধ, এই জায়গাটা বৃত্তের ব্যাসার্ধ, কোনো বস্তু এখান থেকে যাওয়া শুরু করছে, এখানে আসছে, তাহলে এটা শেষ অবস্থান, এটা আদি অবস্থান। তাহলে এই বিন্দুর লম্ব অঙ্কন করলে এটা হয়, এই বিন্দুর লম্ব অঙ্কন করলে এটা হয়। তাহলে এটা যদি বৃত্তের ব্যাসার্ধ, এটাও যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও আর এটাও আর। এখন যদি পিথাগোরাসের উপপাদ্য বলি, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি।
এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেল, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা ভূমি আর এটা কি লম্ব, এটা তাহলে কি অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি এরকম জানি না যে বাংলা কথায় লিখি অতিভুজের উপরে স্কোয়ার সমান লম্বের উপরে স্কোয়ার প্লাস হলো ভূমির উপরে স্কোয়ার, ভূমির উপরে স্কোয়ার। এবার লম্ব তাহলে কোনটা আর, আর এর উপর স্কোয়ার, ভূমি কোনটা আর এর উপর স্কোয়ার, তার মানে এটা আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, দুটো আর স্কোয়ার, তাহলে 2r²। আমি একটু এইটাকে নিচে লিখতেছি আর কি, যেখানে লিখতেছি। তাহলে আমরা কি লিখতে পারলাম যে অতিভুজের উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r²। এখন রুট করলে কি হবে, অতিভুজ সমান পাওয়া যাবে √2r²। তাহলে √2 থাকলো, স্কোয়ার আর এটা কাটা গেলে শুধু আর থাকে, যেই কারণে সরণের নাম হচ্ছে অতিভুজ মানিত সরণ এবি। এই যে সরণের নাম হচ্ছে √2r। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ব্যাপারটা বুঝাতে পারছি কিনা? যেহেতু একটাই কথা বললাম, যেহেতু কি যায়, এইটা বৃত্তাকার পথে বা পরিধির মতো করে যায় না, সরণ কি প্রথম বিন্দু শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব, যেই কারণে √2r হয়। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? যদি কোশ্চেনটা ক্লিয়ার হয় তাহলে আমরা আজকে একটু অন্য একটা বিষয় জানার চেষ্টা করি। ও যে ত্বরণ আমরা বললাম, ত্বরণ তোমাদের মধ্যে কেউ বলতে পারবা যে ত্বরণ জিনিসটা কি? তার সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা কি এটা বলতে পারি না যে সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে? আচ্ছা, আমরা একটু লিখি, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার ত্বরণ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলছি আমরা। গুড, ত্বরণ সংজ্ঞা 100% রাইট। এই সংজ্ঞাটাকে যদি এভাবে বলি, সময়ের সাথে, তোমাদের সাথে মিল দিয়ে দেখি যে সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনকে, অসম বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এইটা কারো কোনো কনফিউশন আছে কিনা? লেখা যাবে কিনা খালি আমাকে শুধু এতটুকু বলো। যাবে স্যার, যাবে। লেখা যাবে, তাই না? যদি লেখা যায় তাহলে আর কথা না বাড়াই। এখন তোমাদেরকে যদি এরকম কোনো সময় বলা হয় যে ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা প্রমাণ করো, সমীকরণটি প্রতিপাদন করো বা প্রমাণ করো, প্রতিপাদন করো বা উপপাদন করো, তোমরা এটা করতে পারো কিনা? জি স্যার। করতে পারো না? অথবা এরকম যদি বলা হয় এস সমান ইউটি হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা প্রতিপাদন করো। অথবা এরকম বলে দিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা উপপাদন করো। তাহলে তোমরা এটা কিভাবে করবে? তোমরা হয়তো তোমাদের মতো করছো, আমি একটু আমার মতো করি, কি বলো? তাহলে আমরা এটা শুরু করি। এখন এখানে কি কি আছে দেখো তো, এই যে ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে। তাহলে আমরা কি এটা বলতে পারি না এরকম করে আমরা লিখি যে এই সমীকরণটা, আমরা উত্তরটা লিখবো, এই সমীকরণের উত্তরটা লিখবো আমরা এই সমীকরণটা ভি সমান ইউ প্লাস এটি। তাহলে আমরা কি এরকম লিখতে পারি কিনা দেখো তো। মনে করি কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে, ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়।
ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এ পর্যন্ত লেখা যায় কিনা দেখো তো। আমরা প্রমাণ করব হচ্ছে ওই সমীকরণটা কোনটা, ভি সমান ইউ প্লাস এটি। প্রমাণ করো, এরকম কতটা হলো প্রমাণ করো, এইটা আছে। তাহলে আমরা বললাম কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এই সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ এই যে সমীকরণটা খুব ভালো করে দেখো, এই সমীকরণের মধ্যে যা যা আছে এটা বর্ণনাতে লিখছি, নাই তো বর্ণনাতে লিখি নাই। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম যদি না থাকে তাহলে আমরা তারপরের লাইনটা কি এইভাবে করতে পারি কিনা একটু দেখো তো। আমরা এখন বলতে পারি না অতএব টি সময়ে বেগের পরিবর্তন টি সময়ে বেগের পরিবর্তন তাহলে কি ভি মাইনাস ইউ বাই টি না ইউ বাই টি। দেখো তো বেগের পরিবর্তন, বেগ কয়টা, দুটা বেগ, একটা হলো শেষ বেগ আর একটা হলো আদি বেগ। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন আমরা ভি মাইনাস ইউ দিয়েছি। এখন আমরা তো এরকমও দিতে পারতাম, তোমাদের একটু বোঝার জন্য বলি। আমরা তো ভি মাইনাস ইউ ব্যবহার করেছি, এটা না ব্যবহার করে ইউ মাইনাস ভি ব্যবহার করলে কি হইতো, বের করা মানে ব্যবহার করা যেত কিনা? আমার কথা বুঝতে পারছো কিনা যে আমরা ভি মাইনাস ইউ ব্যবহার করেছি, এটা ইউ মাইনাস ভি ব্যবহার করা যায় কিনা? যায় স্যার। যায়। হুমায়রা সিদ্দিকা, যায় বাবা ইউ মাইনাস ভি ব্যবহার করা? জি স্যার স্যার। কিন্তু একটা কথা আছে স্যার, আমরা একটু বলি, এটা ব্যাখ্যাটা শিখি। হ্যাঁ, এবার দেখো আমরা যখন আদি বেগে শুরু করছি আমাদের বেগ তখন নাই, কিন্তু তা আমাদের বেগ যদি তখন না থাকে তার মানে ইউপি জিরো। তা আমরা তো যাত্রা শুরু করছি টি সময় পরে, কিন্তু আমাদের একটা বেগ হয়েছে, সেই বেগটা ভি, যে কোনো একটা বেগ, সেটা হলো 5 বা 10 যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তা আমরা যখন যাত্রা শুরু করেছি তখন আমাদের বেগ ছিল না, কেবলমাত্র বেগটা শুরু হয়েছে। ঠিক আমরা টি সময় পরে, একটা নির্দিষ্ট সময়, সেটা যতটুকু সময় হোক, ওই সময় পরে আমাদের একটা বেগ হয়েছে। আমরা ধরে নিলাম এই বেগটা কত, 5 বা 10, যার যা ইচ্ছা ধরলাম। আমরা যদি ভি মাইনাস ইউ করি তাহলে 5 মাইনাস 0, 5 মাইনাস 0 ইজিক্যাল টু কত হয় 5। আর এই সমীকরণে বসালে আমাদের 0 মাইনাস 5 ইজিক্যাল টু মাইনাস 5। দেখো একটা কিন্তু প্লাস 5, আমরা তো প্লাস মানে সামনের দিকে যাওয়া, আর মাইনাস মানে কি পেছনের দিকে যাওয়া। তা আমরা তো বেগে সামনের দিকে গেছি, পেছনের দিকে যাইনি, যে কারণে ইউ মাইনাস ভি ব্যবহার করা ঠিক না, ভি মাইনাস ইউটা ব্যবহার করা ঠিক। কারণটা ব্যাখ্যা করতে পারছি মনে হয়। এখন তাহলে আমরা আরেকটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে এরকম যে আমরা সবসময়ের জন্য বড় বেগ থেকে ছোট বেগটা বিয়োগ করার চেষ্টা করব। বড় বেগ থেকে কোনটা বিয়োগ করার চেষ্টা করব, ছোট বেগটাকে বিয়োগ করার চেষ্টা করব। প্রশ্নটা বুঝাইতে পারছি? এবার আমরা একটু এখানে আসি, দেখো সেটা কেমন করে হয়। এখন তো এটা পাইলাম যে টি সময়ে একটা বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, দ্যাটস গুড। তাহলে আমরা ঐকিক নিয়মের মতো কি এইভাবে লিখতে পারি না, যে একক সময়ে বেগের পরিবর্তন এইখানে লিখতে হয় হার। তাহলে ভি মাইনাস ইউ বাই টি লেখা যায় কিনা দেখো। এখন এটা যদি লেখা যায় তাহলে আমরা একটা ছোট কাজ করব। আমরা জানি লিখি, আমরা জানি একক সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলে? হারকে ত্বরণ বলে। ত্বরণ তাহলে কাকে বলে? একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যেমন একটা কথা বলে নেই, দেখো আমরা ত্বরণ কাকে বলে শিখছিলাম, যেমন হুমায়রা সিদ্দিকা সুন্দর করে বলেছিল যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার ত্বরণ, কথা যেমন 100% ঠিক। আমি আবার বলেছিলাম যে সময়ের সাথে বস্তুর অসময় বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এটাও যেমন ঠিক। এই মাত্র যেটা লিখলাম, একক সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে আমরা ত্বরণের কয়টা সংজ্ঞা জানি? মোটামুটি 3টা সংজ্ঞা শিখলাম, যে কোনো একটা তোমরা পরীক্ষাতে লিখে দিবা, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তাহলে অর্থাৎ কি লেখা যেতে পারে? অর্থাৎ লেখা যেতে পারে তাহলে একক সময়ে বেগের পরিবর্তনের হার কোনটা? ভি মাইনাস ইউ বাই টি। এই একক সময়ে পরিবর্তনের হার সমান কি? ত্বরণ। তাহলে ত্বরণ
এবার তাহলে আমরা কি এরকম লিখতে পারি না, বা ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল এ, যখন আমরা এরকম বলতে পারি যখন ত্বরণ সমান হচ্ছে এ, তাহলে আমরা কি এরকম করতে পারি না, ভি মাইনাস ইউ সমান এটি। এটা যদি করতে পারি তাহলে আমরা এখন কি করতে পারি, ভিটাকে যদি এই পাশে রাখি, ইউটা ওই পাশে গেলে কি প্লাস ইউ সমান হলো এটি। দেখো তো প্রমাণ হয়েছে কিনা। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। হোমেরা কোনো প্রবলেম আছে বাবা? তামিম কোনো প্রবলেম আছে? না স্যার। হুমায়রা সিদ্দিকা কি জানি বলতেছিলে বাবা, প্রবলেম আছে নাকি দেখো তো। না স্যার, প্রবলেম নাই। আচ্ছা, না আরেকটা কথা, তাহলে আমরা এই পর্যন্ত তৈরি করতে পারছি। এখন যদি আমাদেরকে বলা হয় এভাবে, একটু দেখো, লক্ষ্য করো, মন দাও, আমাদেরকে বলা হলো যে এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a সমীকরণটা প্রমাণ করো, সমীকরণে প্রমাণ করো, সমীকরণে প্রমাণ করো, আমাদেরকে বলা হলো। এখন এই সমীকরণে যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমরা এখন কিভাবে প্রমাণ করতে পারি? আমরা কিন্তু একটা সমীকরণ শিখেছি। কি সমীকরণ শিখলাম দেখো দেখি, এটা শিখলাম কিনা, আমরা এই সমীকরণটা শিখছি কিনা দেখো, যে ভি সমান ইউ প্লাস এটি আমরা শিখেছি কিনা, শিখেছি। তাহলে আমরা কি এটাকে এভাবে ক্যালকুলেশন করতে পারি না? বর্গ করে। তাহলে আমরা কি করতে পারি, বর্গ করে করতে পারি। বর্গ করে যদি করতে পারি তাহলে কি হইতে পারে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল, তাহলে কি এটা এ যদি চিন্তা করি, এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, মানে এ বলতে ইউ, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে ইউ, বি বলতে এটি প্লাস এটির উপরে স্কোয়ার, একবারে লিখেছি। তাহলে এখানে কি লেখা যায়, ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এটি প্লাস কি হলো এ স্কোয়ার, এ স্কোয়ার। এবার একটু দেখো দেখি কি লেখা যায়, ইউ স্কোয়ার, এখানে যদি আমরা 2a কমন নেই, তাহলে এখানে হচ্ছে ইউটি প্লাস হচ্ছে কত, হাফ এটি স্কোয়ার। আমাকে তোমরা একটু ইনশিওর দাও যে এই লাইনটা বুঝতে পারছো কি পারো নাই, এই লাইনটা। স্যার এখানে হাফ হলো কেন? হ্যাঁ, এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, হাফটা কেন হয়েছে ওইটাই বোঝানোর চেষ্টা করেছি বা চেষ্টা করছি আর কি। তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কি, খালি মানে এই লাইনটা বোঝো না, এই তো। আর হ্যাঁ হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে ওই যে হুমায়রা সিদ্দিকা বুঝতে পারছো বাবা হাফ কেন হয়েছে? স্যার আরেকবার বললে ভালো হয়, আসলে স্যার আমার কালকে কেমিস্ট্রি পরীক্ষা, তো আমি ওইভাবে কনসেন্ট্রেট করতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, ওকে বাবা, সমস্যা নেই। তারপর বলছি, আমি বললাম এই যে দেখো, এই লাইনটা থেকে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে হয়েছে, এটা কি তুমি বুঝতে পারছো কিনা সেটা বললাম। স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। জি আচ্ছা, বুঝাচ্ছি। আচ্ছা, তোমরা আহ, একটা জিনিস লক্ষ্য করো তো, আমাকে একটু সহযোগিতা করতে হবে, জান্নাতুল ফেরদৌস আইডি দিয়ে জয়েন করছো বাবা, একটু সহযোগিতা করতে হবে, একটু কথা বলতে হবে আমার সাথে 2টা মিনিট, হ্যাঁ। আমরা যদি 5x+30 নেই তাহলে এখানে কি কমন যায়? আমার সাথে একটু কথা বলতে হবে, এখানে 5x+30, তামিম দেখো দেখি কি কমন যায় এখানে। 5। 5 কমন যায়, কি হয়, x+6। জি 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 স্যার। স্যার। এখন যদি বলা হয় a স্কোয়ার প্লাস ab, এখানে কি কমন যায়? স্যার এ কমন যায়। a কমন যায়, তার মানে a প্লাস b হয়, তাই না? এখন যদি আমি লিখি x স্কোয়ার প্লাস হলো 3x, কি কমন যাবে? এক্স। তার মানে কি হবে, x প্লাস 3। দেখো, আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করি, যেটা আমরা, আচ্ছা এখন একটা কথা আছে, a স্কোয়ার প্লাস bd, আমরা a কমন নিব, এখন কি হয়, আর হবে কি? জি না স্যার। জি না স্যার, আর হচ্ছে না স্যার, জি এইটাই আমি এইটাই শেখাইতে চাচ্ছিলাম। এবার তার লক্ষ্য করি,
আমরা যেটা কমন নিয়েছি এটা দিয়ে দেখো সবগুলোকে ভাগ করা হয়, অর্থাৎ যেটা কমন যায় এটা দিয়ে কিন্তু ভাগ করা হয় 30। তাহলে কি কমন নিয়েছি? 5 কমন নিয়েছি, যে 5 5 দিয়ে ভাগ করো, এটাতে কাটা দিলে কি থাকে x, এটা দিয়ে কাটা দিলে কি থাকে 6, তাহলে x প্লাস 6 মিলাও, x প্লাস 6 মিলে কিনা? এখানে কি a স্কয়ার প্লাস ab, আমরা কি কমন নিয়েছিলাম a, তাহলে a দিয়ে ভাগ করো, এটাতে কাটা দিলে একটা a থাকে, তাহলে a প্লাস b। এইখানে কি কমন নিয়েছিলাম? এক্স স্কোয়ার প্লাস 3x, কি নিয়েছি x, তাহলে x দিয়ে ভাগ করো, x x কাটা যায়, x x কাটা গেলে x থাকে, তার মানে x প্লাস 3, x প্লাস 3। তার মানে আমরা যেটা কমন নেই। জি স্যার। স্ক্রিনশটটা তো আমাদের চলে গেছে, দেখা যাচ্ছে না। বুঝি না বাবা। স্ক্রিনশট দেখা যাচ্ছে, লেখা নিচে। আর তোমার কথাগুলো বুঝতে পারছি না, কেটে কেটে আসতেছে। স্ক্রিনটা সব দেখা যাচ্ছে না যে। আচ্ছা তুমি একটু দেখতে থাকো, আমি বোঝানোর চেষ্টা করছি, ওকে দেখো। তাহলে এইখানে অর্থাৎ আমরা বললাম যেটা কমন নেই, তামিম সাহেব লক্ষ্য করো, যেটা কমন নিচ্ছি ওটা দিয়ে কি ভাগ করা যাচ্ছে কিনা? কোন জায়গায় স্যার? এই a স্কয়ার প্লাস bd? না না, ওইটা বলিনি। যেমন 5x প্লাস 30 কে আমরা 5 কমন নিয়েছিলাম, 5 দ্বারা ভাগ করলে x প্লাস 6 পাইছি কিনা? a জি স্কয়ার স্যার। এটা a দ্বারা ভাগ করে জি পাইছি স্যার, কিনা? পাওয়া গেছে। হৃদয় হাসান জি পাইছি স্যার। কিনা বাবা? জি স্যার। অসুবিধা নাই তো? তার জি না। মানে আমরা বুঝাইতে চাইলাম যেটা কমন নেই এটা দিয়ে ভাগ হয়, তাহলে এখানে দুইটা এর মধ্যে একটা এ কমন নিয়েছে, একটা এ থাকে প্লাস, তাহলে বিডি, এই যে বিডি ভাগ হলো এ। তার মানে যেটা আমাদের এই পাশে থাকবে না আমরা কমন নিতে চাইবো এটা দিয়ে ভাগ হয়, অর্থাৎ যেটা কমন নিতে চাইবো দুই পাশে থাকবে না তাহলে এটাকে ভাগ হয়। এবার আমরা একটু আমাদের উদাহরণে আসি, একটু দেখো কি কি হয়। আমরা একটু লক্ষ্য করি আমাদের হয় কি কি। একটু এক সেকেন্ড আমাকে সময় দাও, আমি একটু খালি এটাকে রিমুভ করে নেই। এবার দেখো এখানে আমাদের উপাদান কি ছিল? 2uat প্লাস ছিল a স্কয়ার t স্কয়ার। আমরা বলেছিলাম 2a কমন নিব, তাহলে উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করো, তাহলে এই 2 2 কাটা a কাটা থাকে কে urt, এই যে urt দিলাম। এখানে a আর a কাটা, তাহলে a আর t স্কয়ার থাকে, a আর t স্কয়ার থাকে, নিচে কি থাকে 2 থাকে, তাহলে এটার সাথে কিছু না তাহলে যে 1 থাকে, তার মানে ইউটি প্লাস আমরা 1/2 করে দিলাম, আর এখানে করে দিচ্ছি এইট স্কোয়ার। আমরা বলছিলাম এই পাশে থাকুক আর এই পাশে থাকুক, এটা কিসের সংখ্যা? উপরের সংখ্যা। তার মানে আমরা যদি এইখান থেকে দেখো এই রাশিটার থেকে 2a কমন নেই, তাহলে কি দাঁড়ালো? ইউটি প্লাস হলো হাফ এ টি স্কোয়ার। এবার বুঝতে পারছো কিনা? জি স্যার। আমি সে বোঝা গেছে, আর তো কোনো কোশ্চেন নাই নাকি? এবার তাহলে আমরা একটু আসি, তাহলে কি লেখা যাবে? ইউ স্কোয়ার প্লাস 2a, এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই জায়গাটা সমান লেখা যায় এস, অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। প্রমাণিত হলো কিনা? বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা আমাদের সাথে আরো মনে হয় অনেক দু একজন আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। সিদরাতুল মুনতাহা, ব্যাপারটা বুঝতে পারছো বাবা? জি স্যার। ইভামনি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা রাবেয়া? হ্যাঁ স্যার, বুঝছি। মিম? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা একটু তারপরে যাই বাবা। হ্যাঁ একটু লক্ষ্য করো, এখন আমাদেরকে কেউ যদি বলে যে এই সমীকরণটা প্রমাণ করো, কোনটা করব? এর সমান ইউটি প্লাস হলো হাফ এ টি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা কি সমীকরণ পাইলাম? খুব লক্ষ্য করো, আমরা একটা সমীকরণ পাইছি, কি পাইছি? ভি ইজ ইকুয়াল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এটা পাইছি, এটা পাইছি কিনা? তাহলে ভির পরিবর্তে আমরা কি জানি? আমরা তো সূত্র শিখছি ইউ প্লাস এটি, এই যে ইউ প্লাস এটি, এই যে স্কোয়ার আছে স্কোয়ার, এখানে কি আছে? ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা বলতে পারি যখন ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে এটাকে সূত্র ফেলালে কি হবে? ইউ স্কোয়ার প্লাস 2u প্লাস হবে a স্কোয়ার টি স্কোয়ার, আর এখানে কি? ইউ স্কোয়ার প্লাস 2as। এই ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার কাটা, দুপাশে একই মতো রাশি দেখলে কাটা যায়, তাহলে এখানে 2as টাকে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে এই পাশে কি থাকে? 2u প্লাস কি থাকে? a স্কোয়ার টি স্কোয়ার। এখান থেকে 2a কমন নাও, তাহলে কি থাকে?
ইউটি আগের মতো হাফ এ টি স্কোয়ার, এখানে কি থাকলো 2as, তাহলে আমরা এখানে এস রাখি, তাহলে কি 2a ইউটি প্লাস কি থাকে হাফ এ টি স্কোয়ার, আর নিচে কি থাকে 2a, এই 2a আর 2a কাটা, তাহলে কি থাকে এই যে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কি থাকে হাফ এ টি স্কোয়ার। প্রমাণিত হয়েছে কিনা? প্রমাণিত হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা এটাকে আরো একভাবে প্রমাণ করতে পারি, কিভাবে সেটাও দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে। আচ্ছা, কোনো বস্তু যদি সমবেগে চলে, খুব মন দাও, কোনো বস্তু যদি সমবেগে চলে তাহলে বেগের সমান সমান কি লেখা যায়? কোনো বস্তু যদি সমবেগে চলে, কোনো বস্তু সমবেগে চললে আমরা এরকম লিখতে পারি, s ইকুয়াল টু ভিটি, একটা সূত্র আছে জানো কিনা? জি স্যার। আচ্ছা, সমবেগে চললে s সমান ভিটি লেখা যায়। আচ্ছা, আবার গড় বেগ সমান কি লেখা যায়? গড় বেগ ভি, এরকম ভি ড্যাশ বা ভি বার, এটা সমান কি লেখা যায়? এরকম ইউ প্লাস ভি বাই টু লেখা যায় কিনা? জি স্যার। আচ্ছা, এই যে ভি বাই টু লেখা যায় গড় বেগ, এই গড় বেগ ভি। এই যে আমরা সমবেগে যখন চলে তখন এখানে গড় বেগের সূত্রটা ব্যবহার করা হয়, বা এস সমান ভিটি, যেটাকে ভিকে আমরা বেগ বা গড় বেগও বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এস সমান, তাহলে এই ভির পরিবর্তে কি এরকম লিখতে পারি না, ইউ প্লাস ভি বাই টু, এই যে গুণটি লিখতে পারি কিনা? তাহলে এবার একটু লক্ষ্য করো তো, এই যে ইউ, ভি সমান আমরা কি জানি ইউ প্লাস এটি, আর নিচে কি থাকলো 2, আর এখানে কি থাকে টি, এখানে কি এস, তাহলে আমরা একটু বা দিয়ে লিখে নেই বা। এখন কি করা যায় একটু ভালো করে মন দাও তো, এখানে এটা 2s করা যায় কিনা? আচ্ছা, 2s করার আগে আমরা এস লিখি, এইখানে ইউ এইখানে ইউ, তাহলে কি ইউ লেখা যায় 2u প্লাস এখানে কি থাকলো এটি, আর নিচে কি থাকলো 2 2 2 2, এরকম থাকে না? জি জি, খুব ভালো লাগলো। এইবার এই 2 দিয়ে এসে গুণ করা যায় কিনা? তাহলে 2s হয় কিনা? এখানে কি থাকলো 2u, এই যে টি দিয়ে গুণ করলে টি প্লাস কি এ টি স্কোয়ার, এ টি টি গুণ করলে টি স্কোয়ার হয়ে যায়। এবার তাহলে দেখো, এইবার তাহলে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে কি, দেখো দেখি আমাদের তো এই পাশে এস সমান, আমরা রাশিমালা কি জানি, এস সমান ইউটি প্লাস হলো কি হাফ এ টি স্কোয়ার, এটা জানি। এস, এস কে ফ্রি করতে গেলে তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে এই 2 তো এখানে থাকলো, তাহলে এখানে কি থাকলো এস, এখানে কি থাকে ইউটি, আর এখানে তাহলে কি হাফ এ টি স্কোয়ার। প্রমাণ হলো কিনা? প্রমাণ হয়েছে কি না? ইয়েস আর নো? জি স্যার। করা যায় তো? যদি প্রমাণটা আমরা করতে পারি, এই পর্যন্ত যদি আমরা করতে পারি, তাহলে আমি তোমাদের একটা ছোট কাজ দিতে যাচ্ছি, কাজটা একটু দিয়ে নেই। তাহলে তোমাদের বাড়ির কাজ যেটা আর কি, কিসের কাজ? বাড়ির কাজ। একটু বাড়ির কাজটা দেখে নাও। এই তোমাদের বাড়ির কাজটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে কোনটা, নিউটনের গতির 3টা সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে? নিউটনের গতির কয়টা সূত্র? 3টি সূত্র। এই নিউটনের গতির 3টা সূত্র তোমরা পড়বা, আমি সূত্রগুলো একবার বলেও দিচ্ছি, সমস্যা নাই। তোমাদের বাড়ির কাজ হলো নিউটনের গতির 3টা সূত্র পড়া এবং সেটা সুন্দর করে খাতাতে লিখে গ্রুপে জমা দেয়া, এটা তোমাদের কাজ। আর 2 নম্বরে একটা কাজ হলো, এই যে আমরা ভি সমান ইউ প্লাস এটি, তারপরে এইটা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা আরেকটা করার চেষ্টা করলাম এস সমান ইউটি প্লাস হলো হাফ এটি স্কোয়ার, এইটাকে আমরা আবার কি সূত্র দিয়ে করলাম, এস সমান এই যে ভি বার মানে গড় বেগ,
আর হলো টি, এই সূত্র দিয়ে আবার এটা প্রমাণ করার চেষ্টা করছিলাম। এই সবগুলো সুন্দর করে খাতাতে লিখে গ্রুপে একটু জমা দেওয়ার চেষ্টা করবা। এটা হলো তোমাদের বাড়ির কাজ। এখন নিউটনের গতির 3টা সূত্র আমি একটু বলে দেই। 1 নম্বর সূত্র বলছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। 2 নম্বর সূত্র বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। 3 নম্বর একটা সূত্র বলছে কি, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই 3টা সূত্র তোমরা সুন্দর করে পড়ে এটা লিখবা। এগুলো কিভাবে কিভাবে করাইলাম এটা তোমরা করে একটু সুন্দর করে গ্রুপে জমা দিবা। এটা ছিল আমাদের মূলত আজকের ক্লাস। আমরা একটু এর কাছে যেতে যাচ্ছি আর কি, একটু দেখি আমাদের সাথে কি হুমায়রা সিদ্দিকা আছে বাবা? জি স্যার আছি। হ্যাঁ স্যার, কেমিস্ট্রি পরীক্ষা, কেমিস্ট্রি কোন অধ্যায় পরীক্ষা আর কি, এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? থাকলে আমি সলভ করে দিচ্ছি। স্যার 6 আর 7 অধ্যায়ের উপর। 6 আর 7 অধ্যায়। 6 অধ্যায় কি শেষ করছো না শেষ করো নাই? স্যার পড়তেছি। পড়তেছো না? তাই তোমরা একটু আমাকে আগে বললে তো করতাম। আচ্ছা যাই হোক, আমি বলি আমাদের তো কেমিস্ট্রি মোটামুটি 5 অধ্যায় শেষ হয়ে গেছে, পোলার নন পোলার পর্যন্ত শেষ হয়ে গেছে, তাই না? জি স্যার। আমরা 6 অধ্যায় আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকাল শুরু করব। 7 অধ্যায় শেষ করতে আমার একদিন সময় লাগবে, কিন্তু তোমার পরীক্ষা তো কালকেই, তাই না? তোমার পরীক্ষা যেহেতু কালকে, তাহলে তো আর কিভাবে আমি কালকের মধ্যে তাহলে সলভ করে দেই, যেহেতু কাল সময়টা চলে যাচ্ছে। তোমাদের 6 অধ্যায়টা 2-1 দিন সময় লাগবে, কিন্তু 7 অধ্যায় একদিনে শেষ করা সম্ভব। আসলে এটা 7 অধ্যায় তেমন কিছু নয়। হ্যাঁ 7 অধ্যায় অনেক সহজ, পারা যায় 7 অধ্যায়। হ্যাঁ 7 অধ্যায় পারা যায়, কিন্তু এখানে সবচেয়ে বড় ঝামেলাটা হয় আসলে জারণ বিজারণের ওই জায়গাটাতে গিয়ে। হ্যাঁ ওইটাই আমি এখন করতেছি বসে বসে। তো জারণ বিজারণ শেখাবো? না স্যার জারণ বিজারণ পারি, ওই যে লাশ আথিলীয় নীতির ঘনমাত্রার প্রভাবে যে একটু ঝামেলা হয়। আচ্ছা, লাশ সাঁতারের নীতি, তাই না? আমি একটু 1 মিনিটে বলে দিই, তোমার একটু মনে থাকার চেষ্টা করবে। হ্যাঁ আচ্ছা, তোমরা একটু এটা দেখো, আমরা একটু দেখি হুমায়রা সিদ্দিকাকে একটু হেল্প করতে পারি কিনা। হ্যাঁ, লা সাতেলিয়ের নীতি, তাই না? একটু মন দাও, লা সাতেলিয়ের নীতি। সাতেলিয়ের, লা সাতেলিয়ের নীতি। লা সাতেলিয়ের নীতিটা বলছে যে কোন সিস্টেম সাম্য অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটা মাত্র নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা এমন ভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আমরা কি সূত্রটা লিখে নেই, তারপরে বাকিটা বোঝাচ্ছি। লা সাতেলিয়ের নীতি বলছে কোন সিস্টেম সাম্য অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি মাত্র নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা এমন ভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে লা সাতেলিয়ের নীতিটা বলছে যে কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটা মাত্র নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থায় এমন ভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল কি হয়? প্রশমিত হয়। তো এই যে লা সাতেলিয়ের নীতিটা,
এই লাসাতেলির নীতিটা হচ্ছে আমাদের হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? উভয়মুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। এখন উভয়মুখী বিক্রিয়া কি আমরা একটু সেটাকে চিন্তা করি। এখন লাসাতেলির নীতিটা কার জন্য প্রযোজ্য বললাম? যে উভয়মুখী বিক্রিয়ার জন্য আসলে লাসাতেলির নীতি প্রযোজ্য। এখন কিভাবে একটা জিনিস একটু দেখি, আমরা জানার চেষ্টা করি। আমরা যদি এইখানে নাইট্রোজেন আর এইখানে হাইড্রোজেন দেই, আমরা যদি এরকম করে উভয়মুখী একটা চিহ্ন দেই, দেওয়ার পরে আমরা লিখলাম অ্যামোনিয়া। এখানে ডেল্টা এইচ সমান হচ্ছে -92 কিলোজুল মোল ইনভার্সন। তাহলে আমরা যদি এই বিক্রিয়াটাকে একটু লক্ষ্য করি তাহলে আমরা তিনটা জিনিস দেখতে পাবো। এক নম্বর জিনিসটা কি দেখতে পাবো? বিক্রিয়াটা লক্ষ্য করলে বোঝা পারবো যে এখানে বিক্রিয়াটি লক্ষ্য করলে বলা যায়, বিক্রিয়াটি লক্ষ্য করলে তিনটা জিনিস দেখতে পাবো। এক নম্বর কি দেখতে পাবো? যে এই যে উভয়মুখী চিহ্ন আছে, তার মানে বিক্রিয়াটি উভয়মুখী। বিক্রিয়াটি কি? উভয়মুখী। দুই নম্বর আরেকটা জিনিস দেখতে পাবো, এইখানে ডেল্টা এস এর মান দেখো -92 দিছি, যেই কারণে বোঝা যাবে বিক্রিয়াটা তাপ উৎপাদী। বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী। আরেকটা জিনিস দেখতে পাবো, খুব ভালো করে দেখো, আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন যে আয়তন দখল করে আছে, অ্যামোনিয়া কিন্তু তার থেকে কম আয়তন দখল করে আছে। তার মানে এইখানে একটা কি হবে? বিক্রিয়াতে আয়তনের হ্রাস ঘটবে। আয়তনের কি হবে? হ্রাস হবে। এই যে হ্রাস ঘটবে। এখন হুমায়রা সিদ্দিকের প্রশ্ন ছিল, স্যার যে এই বিক্রিয়াটিতে ঘনমাত্রা যে একটা ব্যাপার আছে এটা আমি বুঝি না, এটা কোশ্চেন ছিল। আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু আগে শর্টকাটে বুঝি, বাকি আমরা পরে উদাহরণে যাচ্ছি। আমরা যদি এক গ্লাস পানিতে যদি আমরা 1 চামচ চিনি দেই, 1 টেবিল চামচ চিনি দেই, তাহলে যেমন একটা শরবত তৈরি হবে এবং পানিটা একটু ঘন হবে। যদি 2 চামচ দেই তাহলে আরেকটু ঘন হবে। ধরলাম 2 চামচ চিনি দিছিলাম, দিয়ে একটা 1 গ্লাস পানির মধ্যে সুন্দর করে আমরা কি করছি? শরবত বানাইছি। এখানে যদি আরো 2 চামচ চিনি দেই তাহলে যেমন এই চিনির যে শরবত বা দ্রবণটা, এটা যেমন ঘন হবে তেমনি কিন্তু মিষ্টিও বাড়বে। তার মানে আমরা যে পরিমাণ চিনি যোগ করতেছি ঠিক এই পরিমাণে মিষ্টি বাড়তেছে। আবার তুমি দেখো ওই শরবতের মধ্যে তুমি যতটুকু পরিমাণে পানি যোগ করবা ঠিক ওই পরিমাণে আবার কিন্তু এটা হালকা হয়ে যাবে। মানে এই যে চিনির যে ঘনত্ব ছিল এটা একটু হালকা হবে এবং মিষ্টির পরিমাণটাও কিন্তু কমে যাবে। তো এইটাকে আমরা একটা ব্যাখ্যা করার চেষ্টা করি আর কি, যে ঘনমাত্রাটা কিভাবে আসলে ব্যাখ্যা করা যায়। তাহলে এটা দিয়ে একটা বিষয় বোঝাতে পারলাম। আর একটা বিষয় আমি বলি, আগে উভয়মুখী বিক্রিয়ার ধারণাটা চিন্তা করে দিই। এটাকে বলি যে যেহেতু এই বিক্রিয়াটা হচ্ছে একটি উভয়মুখী বিক্রিয়া, কি বিক্রিয়া? একটি উভয়মুখী বিক্রিয়া। এই উভয়মুখী বিক্রিয়াতে যদি আমরা তাপমাত্রা প্রদান করি, কি প্রদান করি? তাপমাত্রা প্রদান করি। একটু মন দাও, সেটা হলো আমরা যদি উভয়মুখী বিক্রিয়াতে তাপ প্রদান করি, তাপ, এই উভয়মুখী বিক্রিয়াতে যদি তাপ প্রদান করি তাহলে বিক্রিয়া কিন্তু পেছনের দিকে যায়, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হয়। আবার আমরা যদি বিক্রিয়াটাকে কি করি? তাপ হ্রাস করি বা তাপ কমাই, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন ভেঙে আবার অ্যামোনিয়া তৈরি হয়। তো এই যে বিক্রিয়াতে তাপ হ্রাস করা, কোনো সময় তাপ বৃদ্ধি করা, এরকম করতে করতে দেখা যায় যে বিক্রিয়ার সাম্য অবস্থা অর্জিত হইতে অনেক সময় লাগে। আর এই সাম্য অবস্থা অর্জিত হইতে যেহেতু অনেক সময় লাগে, এটা শিল্প কলকারখানার জন্য যেটা অলাভজনক হয়। তাই এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা নির্ধারণ করা হয়, যেটা 550 ডিগ্রি সি থেকে 450 ডিগ্রি সি থেকে 550 ডিগ্রি সি তাপমাত্রা নির্ধারণ করা হয়। কত? 450 থেকে 550 ডিগ্রি সিতে নির্ধারণ করা হয়। যেহেতু বিক্রিয়াটা উভয়মুখী বিক্রিয়া, তাহলে এইখানে একটা কি থাকবে? তাপমাত্রা গেল, তাহলে একটা চাপের প্রভাব থাকবে। চাপ কি? বিক্রিয়াতে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া কি সামনের দিকে যাবে, চাপ হ্রাস করলে বিক্রিয়া পিছনের দিকে আসবে। এই চাপ দেয়া বা চাপ হ্রাস করা, বিক্রিয়া সাম্যাবস্থায় অর্জিত হওয়া, এই ঘটনাটা অনেক সময় দেখা যায় যেটা অনেক ব্যয়বহুল একটা ব্যাপার হয়ে যায়। যেই কারণে ভালো উৎপাদ পাইতে একটা নির্দিষ্ট আমাদেরকে চাপ দিতে হয়, সেটা হলো 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ দিতে হয়, তাহলে বিক্রিয়া সামনের দিকে যায়।
আর এই যে বিক্রিয়াটা, সামগ্রিক বিক্রিয়ার গতিবেগটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা পরিবর্তন যাতে না হয়, বিক্রিয়াটার জন্য উৎপাদ ভালো হয়, এটার জন্য একটা প্রভাবক ব্যবহার করা হয় যেটা আয়রন চূর্ণ, যেটাকে আমরা কি বলছি, আয়রন চূর্ণ বলছি। এই আয়রন চূর্ণটা আমাদেরকে দিলে বিক্রিয়ার গতিবেগটা নিয়ন্ত্রিত হয়। আর একভাবে আমরা অ্যামোনিয়ার উৎপাদনটা বাড়াইতে পারি, সেটা হচ্ছে কি, যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করার সাথে সাথে যখন অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়াকে যদি আমরা বিক্রিয়া স্থল থেকে সরাইতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আর হলো অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন হতে পারে না। তাহলে ওইভাবেও কিন্তু আমাদের কি হয়, অ্যামোনিয়া উৎপাদনটা বৃদ্ধি পেতে পারে। এই ছিল মূলত লাসেতেলের নীতি। লাসেতেলের নীতি অনুসারে তাপ, চাপ, ঘনমাত্রার যে প্রভাব ছিল সেটা এটা। আরেকটা জিনিস তোমাকে আমি একটু হেল্প করতে পারি, হুমায়রা সিদ্দিকার যে ঘনমাত্রা বিষয়টা আছে সেটা একটু আমি হেল্প করতে পারি, একটু খুব ভালো করে লক্ষ্য করি আমরা। হুমায়রা সিদ্দিকা, এবার তোমার ঘনমাত্রার জায়গাতে আসতেছি বাবা, হ্যাঁ, একটু মন দাও। ধরলাম আমরা ধরছি, একটু মন দিলাম, হ্যাঁ, আমরা 4টা পাত্র নেই। এই চিত্র যেমনই হচ্ছে হোক, কিছু মনে করবো না, হ্যাঁ। এই যে আমরা একটা পাত্র নিছি, এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রটাকে বললাম আমরা 1 নম্বর। আমরা আরেকটা পাত্র নিলাম, এই পাত্রটাকে বললাম আমরা হচ্ছে 2 নম্বর। এই পাত্রটাকে বললাম কত নম্বর, 2 নম্বর। আর একটা পাত্র নেই, এই পাত্রটাকে বললাম আমরা হচ্ছে 3 নম্বর। এই পাত্রটাকে বলছি 3 নম্বর। আর একটা পাত্র নেই, এই পাত্রটাকে আমরা বলি হলো 4 নম্বর। এই যে পাত্র নিলাম আমরা, এই প্রত্যেকটা পাত্রতে, এটাতে আমরা দিলাম 1 ml, এটাতে দিলাম আমরা 2 ml, এটাতে দিলাম আমরা 3 ml, এটাতে দিলাম 4 ml। কি দিছি এখন সেটা বলি। আমরা এটা লেড নাইট্রেটের একটা দ্রবণ দিছি। কি নাইট্রেটের দ্রবণ? লেড নাইট্রেট। আমরা একটু লিখি পিবি লেড নাইট্রেট। এইখানে জায়গা হচ্ছে না, আমি এটাতে লিখি, একটু তোমরা দেখো, বড়টাতে লিখি, হ্যাঁ। আমরা কি দ্রবণ দিলাম? লেড নাইট্রেট, পিবি লেড। যারা একজন জয়েন করতে চেষ্টা করতেছে, এটা একটু জয়েন করাই। লেড নাইট্রেট NO3। লেডের যোজনী কত তোমরা জানো তো? লেডের যোজনী হচ্ছে 2, নাইট্রেটের যোজনী 1 দেওয়া দরকার নেই। লেড নাইট্রেট, এইটাতে কত ml দিলাম? 1 ml। এটাতে দিছি কত? 2 ml। এটাতে দিলাম কত? 3 ml। এটাতে দিছি 4 ml দিছি। এবং এইটা দেওয়ার পরে প্রত্যেকটাতে আমরা 3 ml করে পানি যোগ করছি। কয় ml করে? অর্থাৎ 3 ml করে, ঠিক না, আমরা এখন এটাকে 5, অর্থাৎ খুব ভালো করে একটা লক্ষ্য করি, এখানে কত? 1 ml দিছি, 1 ml লেড নাইট্রেট দিছি। এটাকে যদি 5 ml বানাই, তাহলে এখানে কত ml? 4 ml পানি যোগ করতে হবে। 4 ml কি পানি? তাহলে আমরা এই যে এখান থেকে 4 ml পানি যোগ করছি, তাহলে এইখানে কত? 2, আর এখানে তাহলে 3 ml যোগ করতে হবে, টোটালি 5 ml বানাবো। তাহলে এই যে আমরা 5 ml বানাইলাম। এখানে কত আছে? 3, তাহলে এখানে যোগ করতে হবে কত? 2 ml। এই যে 2 ml। এখানে কত? 4 ml আছে, তাহলে পানি যোগ করতে হবে কত? 1 ml। এই যে এখানে 1 ml পানি যোগ করছি। তাহলে সবগুলা দ্রবণ কত হলো? এখন মূলত 5 ml এর কি হলো? এই যে 5 ml এর আমাদের কি লেড নাইট্রেটের একটা দ্রবণ তৈরি হলো। এই 5 ml লেড নাইট্রেটের দ্রবণের মধ্যে আমরা যদি এখন 2 ml করে, কত ml? 2 ml পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ যোগ করি। কিসের দ্রবণ যোগ করব? পটাশিয়াম আয়োডাইড। তাহলে এই যে 2 ml করে পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ যোগ করছি। পটাশিয়াম আয়োডাইড 2 ml পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ যোগ করছি। কিসের দ্রবণ? ভালো করে লিখি, এটা একটু ভালো করে লিখি। তাহলে এইখানে হলো পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ যোগ করছি 2 ml করে। এইখানে পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ যোগ করলাম, তাহলে মোট দ্রবণের পরিমাণ কত হইলো? তাহলে প্রথমে ছিল কত? 5, তারপরে যোগ করলাম কত? 2, এই টোটালি 7 ml। এখন এই প্রথম পাত্রে 1 ml কি আছে? লেড নাইট্রেট আছে। দ্বিতীয় পাত্রে 2 ml লেড নাইট্রেট আছে। তৃতীয় পাত্রে 3 ml। চতুর্থ পাত্রে কত? 4 ml লেড নাইট্রেট আছে। আমরা সবগুলাকেই পানি দ্বারা পূর্ণ করছি, কিন্তু এই 4 ml অর্থাৎ 4 নাম্বার পাত্রে কিন্তু লেড নাইট্রেটের পরিমাণ বেশি, 3 নম্বরে একটু কম, 2 নম্বরে আরো কম, 1 নম্বরে আরো কম। যদি এখন আমরা এটাতে পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ যোগ করি, তাহলে সর্বপ্রথম ঘোলা বা অর্ধক্ষেপ তৈরি হবে এইটাতে, যেহেতু এই মানে পাত্রের ঘনমাত্রা অর্থাৎ দ্রবণের ঘনমাত্রাটা বেশি, লেড নাইট্রেটের ঘনমাত্রাটা বেশি। যেখানে লেড নাইট্রেটের ঘনমাত্রা বেশি,
সেখানে তাহলে আগে ঘোলা হবে, তারপরে 3 নাম্বার পরে ঘোলা হবে, তারপরে 2 নাম্বার ঘোলা হবে, তারপরে 1 নাম্বার ঘোলা হবে। তার মানে যেখানে আমাদের নোটিশ বোর্ডটা আমরা এইভাবে লিখে রাখি, যেই পাত্রের মধ্যে আমাদের দ্রবণের পরিমাণ বেশি, নোটিশ বোর্ড লিখো, যেই পাত্রের মধ্যে পাত্রের মধ্যে কি দ্রবণের পরিমাণ বেশি, দ্রবণের পরিমাণ বেশি, তাহলে ঘোলা সেটা আগে হবে, ঘোলা বা অর্ধক্ষেপ আগে পড়বে, অর্ধক্ষেপ কি পড়বে আগে পড়বে, তারপরে পরেরটা হবে, তারপরে 2 নাম্বার হবে। তাহলে প্রথমে 4 নাম্বারে অর্ধক্ষেপ পড়বে, তারপরে 3 নাম্বারে পড়বে, তারপরে কত 2 নাম্বারে পড়বে, তারপরে 1 নাম্বারে পড়বে। হুমায়রা সিদ্দিকা, এবার কথাটা কি বুঝাতে পারছি বাবা? জি স্যার। তাহলে মূলত শর্টকাট সময়ে যতটুকু পারছি তোমাকে হেল্প করার চেষ্টা করেছি। এটাতে আর কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, আর কোনো প্রবলেম নেই। এখন লিখতে পারবা তো? জি স্যার। আমি আরেকবার মনে করে দেই। আচ্ছা। আচ্ছা, আমরা বলি লাসেতেলের নীতি বলছে কোন সিস্টেম সাম্য অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটা মাত্র নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা এমন ভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটা কখন ঘটে? এটা উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে লাসেতেলের নীতিটা কাজ করে। উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি কাজ করে, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া দিয়ে যে আমরা অ্যামোনিয়া তৈরি করেছি, এটা একটা উভয়মুখী বিক্রিয়া। এই উভয়মুখী বিক্রিয়াটাকে যদি আমরা লক্ষ্য করি, 3টা জিনিস পাই। কি কি পাই? আমরা বলেছিলাম এটা একটা উভয়মুখী বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এটা কি আয়তনটা এটাতে হ্রাস ঘটছে। তো উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি তাপমাত্রার প্রভাব কি? যেহেতু বিক্রিয়াটা উভয়মুখী, তাপমাত্রা প্রদান করলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হয়, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়। এই যে বিক্রিয়ার সাম্য অবস্থা অর্জন করতে হয়, বিক্রিয়ার এই সাম্য অবস্থা অর্জন করার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা দিতে হয়, যেটা 450 থেকে 550 ডিগ্রি সি। যেহেতু বিক্রিয়াটা উভয়মুখী বিক্রিয়া, তাহলে এখানে চাপের প্রভাবটা কি? চাপ বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে, চাপ কমাইলে বিক্রিয়া পিছনের দিকে আসবে। তাহলে এই জন্য বিক্রিয়ার সাম্য অবস্থা অর্জিত হওয়া অনেক কঠিন হয়ে যায়, যেই কারণে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ দেয়া হয়, যেটা 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। বিক্রিয়াটা যেহেতু উভয়মুখী বিক্রিয়া, সেহেতু বিক্রিয়াতে কি করতে হবে? বিক্রিয়ার গতি ত্বরান্বিত করতে বা উৎপাদের পরিমাণটা বাড়াইতে কি লাগবে? এইখানে একটা নির্দিষ্ট পরিমাণ প্রভাবক ব্যবহার করতে হয়, যেটা আয়রন চূর্ণ বা ভ্যানাডিয়াম অক্সাইড যেটা ব্যবহার করে আর কি, এটা দেয়া যায়। এবং আরেকটা ঘটনা কি, সেটা যে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যেই মাত্র উৎপাদ তৈরি করবে, সেই মাত্র যদি উৎপাদ স্থল থেকে অ্যামোনিয়াকে কি করা হয়? অপসারিত করা হয়, তাহলে দেখা যাবে যে বিক্রিয়াটা অ্যামোনিয়া আর ভেঙে কি নাইট্রোজেন হাইড্রোজেনে পরিণত হবে না। তাহলে ঘনমাত্রা ঘটনাটা কি ঘটলো? যে আমরা যেই পাত্রের মধ্যে বেশি ঘনমাত্রা দ্রবণ থাকবে, ঠিক সেই পাত্রের মধ্যেই বেশি আগে ঘোলা হবে বা অর্ধক্ষেপ তৈরি হবে। এটাই ছিল ঘনমাত্রার একটা বিষয়। এই ঘনমাত্রার বিষয়টা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। এই ছিল মূলত ঘটনা। আর বাকি তোমরা যারা জয়েন করছো, এই জায়গাটা বুঝতে পারছো কিনা রে, যেটা বোঝানোর চেষ্টা করলাম? জহুরুল ইসলাম আইডিতে যে জয়েন করছো, বুঝতে পারছো না পারছো বাবা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ইভামনি, ইভামনি কি আছো আমাদের সাথে? হ্যাঁ স্যার। আচ্ছা, যেহেতু এটা আমাদের আজকে টপিকের বাইরে ছিল, আমাদের যে হুমায়রা সিদ্দিকার কালকে পরীক্ষা, আমরা যতটুকু পেরেছি একটু একে হেল্প করার চেষ্টা করলাম, কোনো ব্যাপার না। তাহলে কালকের কাজগুলো তোমরা জমা দিতে পারবা কিনা? আমার কালকে কিন্তু এটা কাজ দরকার, আমি যেটা হুমায়রা সিদ্দিকাকে শিখাইলাম এটা আলাদা জিনিস, এটা ব্যাপার না। আমি তোমাদেরকে আজকে যা যা শিখাইলাম এগুলো সকলেই কালকে আমাকে জমা দিতে পারবা কিনা? আর কালকে আমাদের রসায়নের 6 অধ্যায় আমরা আল্লাহর নাম করে শুরু করব। 5 অধ্যায় তো আর মোটামুটি কাজ নাই, তোমাদেরকে যা যা শিখিয়েছি এগুলো দিয়ে আশা করছি কভার হয়ে যাবে। তাহলে কালকে রসায়নের 6 অধ্যায় শুরু করব, তোমরা আমাকে এটা একটু জমা দিবা, হ্যাঁ, গ্রুপে জমা দিবা। আর তাহলে আজকে এই পর্যন্তই থাকলো ক্লাস। আর কারো যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কোশ্চিন করতে পারো। আমরা জহুরুল ইসলাম আইডিতে যে জয়েন করছো, বাবা কোনো কোশ্চিন আছে? কোনো কোশ্চিন নাই? হৃদয় হাসান, কোনো কোশ্চিন আছে বাবা? না স্যার। আচ্ছা, রাবেয়া, কোনো কোশ্চিন আছে? না স্যার।
আচ্ছা মিম। স্যার আপনি যে 11 অধ্যায়টা শুরু করেছিলেন ওটা কি শেষ হয়েছে? 11 অধ্যায় আমি এখনো শুরু করিনি স্যার, আমি 6 অধ্যায় না তোমাদেরকে শিখাইছিলাম ঠিক আছে, কিন্তু আমরা 11 অধ্যায় শেষ করব 6 অধ্যায় শেষ করে, বুঝতে পারছো? জি স্যার। জি। তাহলে আজকে সকলে এই পর্যন্তই, ভালো থাকবা, আবারও দেখা হচ্ছে আগামী ক্লাসের। কাজগুলো কিন্তু অবশ্যই জমা দিবা। আর আমার পেজটা সবাই চিনো রে নাকি? জি স্যার চিনি। জি স্যার, পেজটাতে বিভিন্ন জি স্যার content- চিনি। জি জি জি, পেজটাতে বিভিন্ন কিছু দেয়া হচ্ছে, এগুলো তোমাদের কাজের জন্যই। যদি পারো একটু একটু পেজের মধ্যে ঢুকে লাইক কমেন্ট শেয়ার যা পারবে একটু দিয়ে দিবা, যখন সুযোগ পাবে আর কি। সবসময় বলতেছি না, যখন সুযোগ পাবে একটু ঢুকবা, জি স্যার, একটু সমস্যা নেই। দিয়ে দিবা। হ্যাঁ, তামিম সাহেব আছে আমাদের সাথে? না, তামিম সাহেব নাই তো, ঠিক আছে। সকলে ভালো থাকবা, সকলে সুস্থ থাকবা, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।